লেখা হচ্ছে প্রথমে লেখা হচ্ছে সাধারণত ধাতু। লেখো সাধারণত, আমরা পড়তেছি যে ক্ষার এবং ক্ষারক। লেখো সাধারণত ধাতু এবং ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড, সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, অক্সাইড এবং হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে, যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকে ক্ষারক বলে। যেমন আমরা লিখি ক্ষারক, যেমন আমরা মনে করো বিক্রিয়া লিখি, ধরো ক্যালসিয়াম অক্সাইড প্লাস HCl, আমরা লিখলাম মনে করো হচ্ছে এখানে লিখলাম হচ্ছে H2SO4, এখানে লিখলাম সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে কি এটা হচ্ছে ধাতুর অক্সাইড, এটা কি আমাদের ধাতুর হাইড্রোক্সাইড। ধাতুর সাথে OH থাকা মানে কি হাইড্রোক্সাইড, আর অক্সিজেন থাকা মানে কি অক্সাইড। এরপর লিখলাম NH4OH, এই NH4 এটা ধাতু না, বাট ধাতুর মতো আচরণ করে, এদেরকে বলা হয় যৌগমূলক। কিভাবে ধাতুর মতো আমরা বুঝলাম, দেখো NaOH, OH হচ্ছে মাইনাস, Na কি প্লাস। সাধারণত যৌগের মধ্যে ধাতু সমূহ কি হয়, ধনাত্মক আয়ন। তো এইখানেও দেখো যখন আমরা NH4OH লিখি, OH মাইনাস NH4 কি পুরাটা, NH4 পুরাটা হচ্ছে প্লাস। আমরা জারণ বিজারণে পড়ছিলাম না, জারণ মান মানে এ অনেকটা ধাতুর অভাব পূরণ করে, এই কারণে এদেরকে কি বলা হয়, যৌগমূলক। ধাতু বা ধাতুর মতো যৌগমূলক যারা, মানে এরকম ধনাত্মক আধান প্রদানকারী যৌগমূলক যারা, তারাও মনে করেন আরেকটা অ্যাসিড লিখলাম, মনে করো হচ্ছে HNO3। সবাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ এবং পানি। যেমন লিখলাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O, এখানে লিখলাম সোডিয়াম সালফেট প্লাস পানি H2O, এখানে লিখলাম হচ্ছে NH4NO3 প্লাস পানি। তার মানে কি এরা সবাই কি ক্ষারক। এই সিরিয়ালে যা আছে সব কি আমাদের, এরা এই কয়জন কি আমাদের ক্ষারক। বুঝছি আমরা এটাই সংজ্ঞায় লিখছি যে ধাতুর অক্সাইড অথবা ধাতুর হাইড্রোক্সাইড বা যৌগমূলকের হাইড্রোক্সাইড, এরা অ্যাসিডের যারা এরা হচ্ছে ক্ষারক। কেন? এরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করে, লবণ এবং পানি উৎপন্ন করে। নিচে বিক্রিয়াগুলো লেখো। আমরা ক্ষারক কারা জানো? যারা পানিতে দ্রবীভূত হতেও পারে নাও পারে, এরা হচ্ছে ক্ষারক। মানে সব আইটেম দ্রবীভূত হোক না হোক সব। আর ক্ষার হচ্ছে কারা? যারা শুধুমাত্র কি হবে, পানিতে দ্রবীভূত হবে, তারা ক্ষার। তার মানে কি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। বুঝছি আমরা? মানে এখানে পানিতে দ্রবীভূত হওয়ার একটা বিষয় আছে, যে এরা পানিতে যারা ক্ষারক, এই যে আমরা যা লিখছি এরা কি ক্ষারক। ক্ষারক সমূহ পানিতে দ্রবীভূত হতেও পারে নাও পারে, তাই লবণ আর পানি উৎপন্ন করে লিখেছে। আর ক্ষার যারা, এরা লবণ পানি উৎপন্ন করবে ঠিক আছে, বাট পানিতেও কি হইতে হবে,
দ্রবীভূত হইতে হবে। তার মানে কি সকল ক্ষারই কি ক্ষারক, আর সকল ক্ষারক কি নয়, ক্ষার নয়। পরের প্যারায় লেখো, এটা পরে লেখো, পরের প্যারায় লেখো। আরেকটা প্যারা লেখো হচ্ছে ধাতু বা ধাতুর মতো, লেখো ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড, ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। তো এখন এইখানে যেমন আমরা লিখি, লেখো নাই, লেখো হচ্ছে ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। অর্থাৎ হাইড্রোক্সাইড মূলকধারী, মানে ক্ষার হইতে হলে কি হইতে হবে, OH থাকা লাগবে। যেমন এটা কিন্তু এই যে খেয়াল করে, এটা ক্ষারক কিন্তু ক্ষার না, এটার মধ্যে OH আছে। হাইড্রোক্সাইড হইতে হলে কি থাকা লাগবে, OH থাকা লাগবে। আবার শুধু OH থাকলেই হবে না, পানিতে দ্রবীভূত হওয়া লাগবে। বুঝছি আমরা? লেখো অর্থাৎ হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয়, হাইড্রোক্সাইড মূলকধারী পানিতে দ্রবণীয় ক্ষারকগুলোই ক্ষার হয়, ক্ষারকগুলোই ক্ষার হয়। লিখছো? অর্থাৎ সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারকই ক্ষার নয়, কিন্তু সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারই ক্ষারক। এটা নিচে আরেকটা প্যারা লেখো, ক্ষার হওয়ার শর্ত দুইটি, ক্ষার হওয়ার শর্ত দুইটি। ক্ষার হওয়ার শর্ত দুইটি। এক নাম্বার দিয়ে লেখো, রোমান 1 দিয়ে লেখো হাইড্রোক্সিল বা হাইড্রোক্সাইড। এক নাম্বার দিয়ে লেখো হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড ব্র্যাকেটে লিখো OH মাইনাস, OH মাইনাস হাইড্রোক্সাইড মূলক, হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে, হাইড্রোক্সাইড মূলক থাকতে হবে। দুই নম্বর দিয়ে লেখো যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে। যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে, যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে, যৌগ পানিতে দ্রবীভূত হতে হবে।
দেখছো যৌগ পানিতে এই দুইটা শর্ত, যেমন আমরা এখানে বিক্রিয়া লিখি, আবার দেখো এটা নিচে CaO প্লাস HCl বিক্রিয়া করে কি হইছে ক্যালসিয়াম ক্লোরাইড, এরপর লিখলাম হচ্ছে প্লাস পানি, লিখলাম FeOH2 প্লাস HCl, লিখলাম হচ্ছে মনে করো FeCl2 প্লাস H2O, সমতা করলে হচ্ছে 2H2। এখানে যে দুইটা বিক্রিয়া লিখছে সাথে আমরা আরো একটা বিক্রিয়া লিখি, দেখো NaOH প্লাস HCl, NaCl প্লাস H2, ভালো করে বুঝছো। এইখানে যে তিনজন আছে এই তিনজন এরা সবাই কি ক্ষারক, এই তিনজন সবাই ক্ষারক, বুঝছি আমরা। কিন্তু এরা এই যে এই দুইজন, কিন্তু এরা দুইজন, এই একজন আর এই একজন, এরা দুইজন হচ্ছে কি এরা দুইজন পানিতে দ্রবীভূত হয় না। এটা শর্ত কি, এটার মধ্যে OH তো নাই, আর এটা OH থাকলেও কি হবে পানিতে কি হয় না দ্রবীভূত হয় না, তার মানে এরা কি ক্ষার। তার মানে আমরা কি পাইলাম সকল ক্ষারই কি ক্ষারক, কিন্তু সকল যেমন এটা ক্ষারক কিন্তু কি না, দেখো মানে সরি এরা তো দ্রবীভূত হয় না, এরা হচ্ছে ক্ষার নয়, এরা ক্ষার নয় এই দুইটা। কারণ কি, কারণ এটার মধ্যে ক্যালসিয়াম অক্সাইড আর FeOH2 এরা পানিতে দ্রবীভূত হয় না। ক্ষার হইতে হলে কি হইতে হবে পানিতে দ্রবীভূত হইতে হবে। যেমন এটা পানিতে দ্রবণীয়, আবার OH আছে, এটা কি আমাদের এটা হচ্ছে ক্ষার। তার মানে ক্ষার হওয়ার শর্তই হচ্ছে এক নাম্বার OH থাকা লাগবে, আর দুই নাম্বার পানিতে দ্রবীভূত হইতে হবে। এ তো প্রথম শর্তই মিস। আর এর OH আছে বাট তাও কি হয় না পানিতে দ্রবীভূত। বলতে বলো স্যার আমরা বুঝবো কিভাবে পানিতে দ্রবীভূত হয় না, তারপর তো এটা মনে রাখলেই হবে। হ্যাঁ, তোমাদের এখনো বুঝার বয়স আসেনি, আর উপরে ক্লাস শুরু হবে। আর এটা পানিতে দ্রবীভূত হয়, তার মানে আমরা কি পাইছি সকল ক্ষারই ক্ষারক, কিন্তু সকল ক্ষারক কি নয়। ক্ষারক হচ্ছে সবাই, যেমন তোমার স্কুলের সব স্টুডেন্ট এরা হচ্ছে ক্ষারক, আর শুধু সায়েন্সের যারা এরা হচ্ছে মনে করো ক্ষার। তার মানে কি শুধু সায়েন্সের স্টুডেন্ট বলে পুরো স্কুল স্টুডেন্ট বোঝায় না, কিন্তু পুরো স্কুলের স্টুডেন্ট বললে এর মধ্যে সায়েন্স স্টুডেন্ট থাকে। বুঝছো কথাগুলো? তো এটা নিচে এক্সামে লিখছি, ঠিক এইভাবে উঠায় রাখো। লেখো স্যার লেখো হচ্ছে এরপরে এটা নিচে লেখো পয়েন্ট দিয়ে লেখো যে ক্ষার সমূহ, পয়েন্ট দিয়ে লেখো ক্ষার সমূহ লাল লিটমাসকে নীল করেন। এরপর হচ্ছে লেখো পরের পয়েন্ট দিয়ে লেখো দুই নম্বর দিয়ে লেখো হচ্ছে ক্ষার সমূহ
পিচ্ছিল জাতীয় পদার্থ, ক্ষারসমূহ পিচ্ছিল জাতীয় পদার্থ, ক্ষারসমূহ পিচ্ছিল জাতীয় পদার্থ। এরপর লেখা হচ্ছে ক্ষারকে স্পর্শ করা হলে, ক্ষারকে স্পর্শ করা হলে এটি ত্বকের ক্ষতি করে, ক্ষারকে স্পর্শ করা হলে এটি ত্বকের ক্ষতি করে, ক্ষারকে স্পর্শ করা হলে এটি ত্বকের ক্ষতি করে। লিখছো? এরপরে লেখা হচ্ছে 4 নম্বর দিয়ে লেখো বিভিন্ন পরিষ্কারক সামগ্রীতে ক্ষারীয় উপাদান ব্যবহৃত হয়। সেটা হতে পারে টয়লেট ক্লিনার, হতে পারে মনে করো হচ্ছে সাবান, ডিটারজেন্ট ইত্যাদি। ইভেন মনে করো হচ্ছে অনেক ক্রিম পাওয়া যায় বাজারে, পাকিস্তানি ক্রিম বলি আমরা, যে দেখা যায় 2 মাসের মধ্যে এপিট হয়ে গেছে, কালো থেকে একদম ফর্সা হয়ে গেছে, চামড়াই উঠে ফেলাইছে। হ্যাঁ, এটাও কি তোমার, এটাও হচ্ছে এর মধ্যে ক্ষারীয় উপাদানের পরিমাণ বেশি থাকে। আবার ওটা জিজ্ঞেস করে তুই বেশ কিনা। দেখো তো এইখানে লিখছো বিভিন্ন পরিষ্কারক সামগ্রীতে ক্ষারীয় উপাদান ব্যবহৃত হয়। এটা ইউজ করা অনেক ক্ষতি। লেখা হচ্ছে একটু লেখার পর এবার হচ্ছে আমরা লিখে হেডলাইন দাও। হেডলাইন দাও হচ্ছে ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া। 2টা হেডলাইন, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া, অথবা ধাতব লবণ, অথবা ধাতব লবণ ব্র্যাকেটে লেখো ক্যাটায়ন, অথবা দিয়ে লেখো ধাতব লবণ ব্র্যাকেটে লিখবা ক্যাটায়ন শনাক্তকরণ। এর পাশে আগুন চিহ্ন দিবা। ধাতব লবণ ব্র্যাকেটে লিখবা ক্যাটায়ন শনাক্তকরণ, ধাতব লবণ ব্র্যাকেটে লিখবা ক্যাটায়ন শনাক্তকরণ। বাসায় যে আগুন চিহ্ন দিয়ে নিও, আগুন চিহ্ন আছে না সবার কাছে থাকার কথা। দেখো তো ক্যাটায়ন শনাক্তকরণে বা ধাতব লবণ আমরা কি কি লবণ শনাক্তকরণ শিখবো এখানে। দেখো আমরা এখানে শিখবো হচ্ছে আমরা শিখবো Fe2+, Fe3+, copper 2+, ক্যালসিয়াম 2+। এরপর হচ্ছে শিখবো আমরা NH4+, জিঙ্ক 2+, অ্যালুমিনিয়াম 3+। এগুলা লবণ। এখন বলতে পারো এগুলা স্যার প্লাস দিয়ে লিখছেন, লবণ লিখলেন না কেন? লবণ তো যে কোনোটা দিতে পারে। মনে করে এটা দিল FeCl2, Fe2+ মানে Fe এর যোজনী কত 2। এখন FeCl2 না দিয়া তোমার এরকম দিল FeSO4, কোন সমস্যা আছে? ওইখানে তো Fe2+। এটা না দিয়া তোমার এরকম দিল FeNO3+, সমস্যা তো আছে। সমস্যা কি আমরা যোজনী জানি না, এখানে আমরা লিখতে পারতেছি না। যেমন এইখানে SO4 এর ব্র্যাকেট দিয়ে 2 দেই না, এখানে 2 দিছি। কারণ NO3 এর যোজনী 1, SO4 এর যোজনী 2, 2 কাটাকাটি। সমস্যা এইখানে। এরপরে হচ্ছে যে কোনো লবণ দিতে পারে এরকম। হ্যাঁ, এখানে মনে করে এরকম দিতে পারে FeCl3, বা এরকম দিল FeSO4, যে Fe2SO4 কত 3, বুঝছি কেন? SO4 এর 2, এখানে Fe কত, একজনের যোজনী কি হয় আর একজনের কাছে থাকে। যেমন ওই যে আমরা আগেও বলছিলাম, তুমি বাসায় কোনো অপরাধ করছো, তুমি তোমার ছোট ভাই বা বোন যে আছে ওর উপরে চাপাই দিছো, আমি করে নিয়েও করছি।
দোষ কিন্তু তোমার, চাপাই দিচ্ছে আরেকজনের উপর। আবার ও করলে তোমার উপরে চাপাই দেয়। যোজনী সিস্টেম হচ্ছে এটা। একজনেরটা কি থাকবে, একটা মৌল বা যৌগমূলকের যোজনী অপর মৌল বা যৌগমূলকের সাথে থাকবে যৌগের মধ্যে। তো তখন এখানে কি হয় দেখো, Fa এই হচ্ছে NO3, এই হচ্ছে 3, কারণ কি Fe যোজনী 3, NO3 এক। বুঝছি আমরা? যেমন এইখানে কপারেটর ক্ষেত্রে হচ্ছে আমরা লিখি CuCl2, CuSO4, এখানে হচ্ছে CuNO3 2। ক্যালসিয়ামেরটার ক্ষেত্রে CaCl2, এখানে CaSO4, এটা কত CaNO3 2। NH4 এরটার ক্ষেত্রে কি হবে আমরা যদি দেখি, NH4Cl, NH4SO4, এটার আগে ব্র্যাকেট দিয়ে 2, কেন? NH4 এর যোজনী এক হলে কি হবে, SO4 এর তো কত 2। এরপর হচ্ছে NH4NO3, জিঙ্কেরটা কি হবে, ZnCl2, কারণ তুমি যে আমি তোমার বিক্রিয়া জিঙ্ক ক্লোরাইড দিয়ে করে দিলাম, তোমার আসলে জিঙ্ক সালফেট, তুমি তো পারতেছো না, জিনিস তো একই। এখানে আমি কয়েকটা দেখাই দিলাম, দেখাই ZnSO4, ZnNO3 2। এরপরে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al2SO4 3, AlNO3 3। এই হচ্ছে বিভিন্ন ধাতব আয়ন বা এদের লবণগুলো আমাদের কি করা লাগবে, শনাক্ত করা লাগবে। তো নিচে আগে এগুলো উঠাও সব। ক্ষারের মাধ্যমে আমরা কি করি, এগুলো শনাক্তকরণ শিখে। তাড়াতাড়ি লেখো। আমরা এগুলো যা করতেছি সব কি লঘু ক্ষারের বিক্রিয়া, মানে ক্ষারটা লঘু হইতে হবে, মানে দ্রবণে পানির পরিমাণ বেশি, ক্ষারের পরিমাণ কি হইতে হবে কম। যে লিখছেন লঘু ক্ষারের বিক্রিয়া। হ্যাঁ 3 5 নেই কোনো জায়গায়, তাড়াতাড়ি উঠাও। এবার আমরা লিখি দেখো 1 নাম্বার, প্রথমটা হেডলাইন দেই। 1 নাম্বার দিয়ে আমরা হেডলাইন দিই হচ্ছে Fe2+। Fe2+ বলতে Fe এর যে কোনো লবণ হতে পারে, এই লবণগুলো
তো আমরা এর মধ্যে কি যোগ করি, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি। সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করার পর যদি আমাদের কি সবুজ বর্ণে অদক্ষেপ করছে, এই পাত্রের মধ্যে কি লবণ আছে আমরা জানি না, যোগ করলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, যোগ করার পরে দেখলাম যে পাত্রের নিচে সবুজ কালারের একটা অদক্ষেপ করছে, তলানি করছে, তখন আমরা বুঝতে পারবো এটার মধ্যে Fe2+ এর লবণ আছে। সেটা Fe2+ আছে শিওর, সালফেট থাক ক্লোরাইড থাক ওটা আমাদের দেখার বিষয় না। তো তখন কি হয় দেখো, Fe এর যে কোনো লবণ, দেখো FeCl2 লিখলাম, প্লাস এটা তো আছে কিনা আমরা তো জানি না, যোগ করার পর দেখছি সবুজ বর্ণে অদক্ষেপ করছে। তো সবুজ বর্ণে অদক্ষেপ হচ্ছে এই যে এটা FeOH2, এটার কালার হচ্ছে সবুজ বর্ণের, সবুজ বর্ণে অদক্ষেপ করছে, তার মানে কি অবশ্যই এটার মধ্যে Fe2+ আছে। বুঝছি আমরা, সবসময় এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তো সবুজ বর্ণে অদক্ষেপ পড়লে ভালো করে বুঝো, দেখো সবুজ বর্ণের যদি অদক্ষেপ পড়ে, এখানে আমাদের OH কয়টা, দুইটা না, এই হচ্ছে 2। তোমাদের একটা জিনিস বলছিলাম আমি যে সোডিয়াম আর ক্লোরিন এর হচ্ছে সিনেমার নায়ক নায়িকা, যে যেই দেশে থাক দেখা হবেই। এমন হবে তুমি নায়িকা অস্ট্রেলিয়া থাকে, তুমি অস্ট্রেলিয়া মনে করো ট্যাক্সি ক্যাব নিয়ে ঘুরতেছো, তোমার সামনে বেরিয়ে গেছে, হ্যাঁ পৃথিবীটা ছোট বানায় ফেলা, হ্যাঁ অস্ট্রেলিয়ার মধ্যে যাই তুমি দেখা হয়ে গেছে তার সাথে, কাকতালীয় ঘটনা। কারণ এইখানে হচ্ছে এরকম, এই সোডিয়াম আর ক্লোরিন যে যেখানেই থাকুক, এরা যদি দেখো ভিন্ন ভিন্ন যৌগে আছে, অবশ্যই NaCl হবেই। তো যে কোনো বিক্রিয়া দেখো প্লাস NaCl, এই হচ্ছে 2, দুইটা সোডিয়াম দুইটা ক্লোরিন। এই সবুজ বর্ণে অদক্ষেপ পড়লে, এখন এইখানে যদি ক্লোরিন না থাকতো, মনে করো সালফেট, তাহলে হয়তো Na2SO4। যদি মনে করো সালফেট না থাকে, যদি মনে করো এখানে নাইট্রেট থাকতো, তাহলে কি হতো NaNO3। বুঝছি আমরা, যে এরকম যদি এখানে এমন হইতো FeSO4 বুঝছো NaOH, তখন হচ্ছে যে FeOH2, Fe থাকলে হইছে যে সবুজ বর্ণের অদক্ষেপ, আর বাকি থাকে কি তখন OH কয়টা, দুইটা না, এই যে Na থাকে দুইটা আর SO4 থাকে Na2SO4, এখানে NaCl এখানে Na2SO4। বুঝছি আমরা, মেইন জিনিস একই, সবুজ বর্ণে অদক্ষেপ করে। ক্লিয়ার? যদি নাইট্রেট থাকতো তাহলে কি হইতো, মনে করে FeNO3 2 প্লাস NaOH, Fe এর যোজনী তো 2, যেহেতু 2 প্লাস FeOH2, আমি একটার জন্য সব মানে অনেকগুলা লবণ দিয়ে দেখাইছি, আমরা একটা দিয়ে লিখবো। এখন পরীক্ষার কোশ্চেনে এইটা এটা যে কোনোটা বলতে পারো। তো তখন কি হবে দেখো, এই FeOH2 দুইটা Na আর দুইটা NO3, 2NaNO3, যোজনী জানলেই যৌগগুলো লেখা যায়। বলতে পারো স্যার 2 2 কাটাকাটি কেন গেল না, এটার যোজনী এক এটার যোজনী এক, তাহলে সবার যে দুইটা করে আছে কই যাবে, দুইটা আগে যাবে। বুঝছি আমরা, তখন এই সবুজ বর্ণে অদক্ষেপ দেখেই আমরা বুঝতে পারি এটার মধ্যে কি আছে, ফেরাস আয়নের কোনো লবণ আছে, সেটা সালফেট হোক ক্লোরাইড হোক নাইট্রেট হোক ফসফেট হোক, যে কোনো লবণ নিতে পারে। ক্লিয়ার? খালি কালার দেখে আমাদের বোঝা লাগবে। লেখো Fe2+ দিয়ে লেখো, এই শনাক্তকরণ গুলো আসে আর অবজেক্টিভে তো মাস্ট।
এরপরে লেখা হচ্ছে Fe3+ Fe3+ হলে কি হয় দেখো পরের নাম্বার ভালো করে বুঝো এই সেম জিনিস শুধু 3 এই হচ্ছে 3 এর যোজনী 3 এইগুলো 3+ এখানে কত তখন এই 3 এখানে হচ্ছে 3 বুঝছেন না তখন এই কালারটা চেঞ্জ বাদামি বর্ণের কালার করছে বাদামি কালার যদি পরে কি যৌগ আমরা তো জানি না আসলে পাত্রের মধ্যে কি আছে কালার দেখে আমরা চিনি বাদামি করলে তখন আমরা বুঝি এটার মধ্যে কি আছে Fe3+ আছে যেমন এই এখানে ছিল Fe2SO4 এই হচ্ছে তখন কি হবে দেখো FeOH3 বাদামি এখানে ছিল হচ্ছে এই হচ্ছে বাদামি এখন দেখো সমতা যদি আমরা দেখি সমতাটা কিভাবে আসে খেয়াল করো এখানে হচ্ছে Fe2SO4 Fe কয়টা দুইটা Fe দুইটা করতে যে OH কয়টা হয়ে গেছে 3 দুগুণী N কয়টা 3 6টা আর SO কি আছে SO4 তাহলে এখানে কত হবে 3 দেখো 6টা আর এটা 3টা বুঝছেন না বলতে বলতে স্যার এইখানে কেন কি দিলেন না সোডিয়ামের যোজনীটা 1 SO4 এর 2 যোজনী জানা লাগবে যোগলে বুঝছেন না এটার ক্ষেত্রে দেখো OH এই যে 3টা এখন NO3 3টা NO 3টা আমরা পারতাম না এরকম দিতে NH3 NO3 এই হচ্ছে 3 3 কাটাকাটি যায় NO3 লিখতে পারতাম না লিখি নাই কেন NO3 এর যোজনী তো 1 সোডিয়ামেরও 1 তাহলে 3 আসবে কোন জায়গা থেকে তাহলে 3 কি করব জাগে 3NaNO3 এই হচ্ছে এটা বুঝছি আমরা কোন কালার করছে বাদামি বাদামি দেখে আমরা বুঝতে পারবো লাগো তাড়াতাড়ি আমরা এরপর হচ্ছে এরপর লেখো কপার 2+ পরের টেবিলে কইছে না কোনটাতে এটাতে না সমস্যা নাই তো না বুঝছো তো সমস্যা Fe কয়টা দুইটা না এটা দুইটা Fe SO4 কয়টা তিনটা এটা 3 আছে SO4 তিনটা Na কয়টা 6টা 3 দুগুণী কত 6 আর OH 6টা এটা 3 এই 2 3 দুগুণী 6 মেটেপের বিক্রিয়াগুলো ইন কেস তুমি সমতা পারতেছ না সমতা না করলে চলবে না সমতা করা লাগবে কখন ওই যে আমরা অষ্টম অধ্যায় করছি ম্যাথ করতে গেছো সমতা করাইলেন বুঝছো সমতা এখানেও সমতা করা ভালো ভুল করার চেয়ে না করা ভালো সমতা ভুল করলে না করা ভালো লেখা শেষ এখনো যারা যোজনী জানো না যোজনীর চার্ট কইরো যোজনী না জানলে যোগ লিখতে পারবো না তোমার বললাম সোডিয়াম কার্বনেট তুমি বসে রয়েছে লিখতে পারতেছো না কেন তুমি যোজনী জানো কিন্তু তোমার বলেও দিলাম সোডিয়াম মানে Na আর কার্বনেট মানে CO3 বললে তাও পারতেছো না তুমি হয়তো লেখে আসবো স্যার এই যে NaCO3 সোডিয়াম কার্বনেট হ্যাঁ সোডিয়ামের যোজনী 1 তা লেখাই লাগে না কার্বনেটের 2 মানে হচ্ছে কার্বনেটটা সোডিয়াম যদি বলতাম অ্যালুমিনিয়াম কার্বনেট কার্বনেটের 2 বাট অ্যালুমিনিয়ামের তো 3 এই কোনটা যোজন জানো
তো এখন চার্ট দেয়া আছে গ্রুপে দুজনে। দেখো এরপর হচ্ছে আমরা লিখি কপারের ক্ষেত্রে কি হয় দেখো এই লিখলাম কপার ক্লোরাইড, কপার সালফেট, কপার নাইট্রেট, সবকিছু একই টাইপের। আমরা যদি দেখি এখানে যেহেতু কপার আর আগে ছিল Fe, কপারের যোজনী 2 সব একই থাকবে, যে কপার OH2 2NaC, কপার OH3 OH2 Al2 Na2SO4, copper CuOH2, তখন এখানে কি বেরোচ্ছে ট্রু। তখন এটার কালার কি জানো, এটার কালার হচ্ছে হালকা নীল। একই রকম কালার হলে আবার ঝামেলা আছে, হালকা নীল। মানে কালার দেখে আমরা বুঝি কোনটার মধ্যে কি আছে। দেখো এটা লেখার পর এরপর হচ্ছে আমরা লিখি নেক্সট ক্যালসিয়াম। ক্যালসিয়ামেরটা হচ্ছে একটু ব্যতিক্রম আছে, দেখো হ্যাঁ মুছে দিলাম। ক্যালসিয়াম ক্যালসিয়াম শনাক্ত করার জন্য লেখো, এটা নিচে লেখো 4 নম্বর দিয়ে লিখছো Ca2+, Ca2+ দিয়ে লেখো ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য, নিচে বাংলায় লেখো ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। বাংলায় লেখো, সংক্ষেপ লেখা লাগবে না। ক্যালসিয়াম আয়ন শনাক্ত করার জন্য বা ক্যালসিয়াম আয়ন বা লবণ যাই লেখো শনাক্ত করার জন্য অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়।
অ্যামোনিয়াম অক্সালেট ব্যবহার করা হয়। লেখো অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ মিশ্রিত করার পর অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ মিশ্রিত করার পর অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ মিশ্রিত করার পর যদি সাদা বর্ণের অধক্ষেপ পড়ে অ্যামোনিয়াম অক্সালেট মিশ্রিত করার পর যদি সাদা বর্ণের অধক্ষেপ পড়ে যদি সাদা বর্ণের অধক্ষেপ পড়ে তাহলে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম লবণের তাহলে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম লবণের তাহলে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম লবণের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। তাহলে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম লবণের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। তাহলে ক্যালসিয়াম আয়ন বা ক্যালসিয়াম লবণের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়। মানে কি দেখো, এখন অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত কি দেখো, আমরা ক্যালসিয়াম লবণ লিখলাম CaCl2। অ্যামোনিয়াম অক্সালেট নরমালি আগে বুঝো COOH, এটা নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটা কিন্তু অ্যামোনিয়াম অক্সালেট না, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। যদি উল্টো ভাবে পড়ো হুক, এই যে হুক, এই হচ্ছে হুক। দেখো অ্যামোনিয়াম অক্সালেট, তো এখন সরি এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখন এই অক্সালিক অ্যাসিডের হাইড্রোজেন সরায় যদি অ্যামোনিয়াম আয়ন যোগ করি, মনে করি NH4+, এই যে NH4, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। নিচে বাংলায় লিখে রাখো, এটার নাম কি আমাদের অ্যামোনিয়াম অক্সালেট। এটা যোগ করার পর দেখলাম সাদা বর্ণের অধক্ষেপ করছে, তো সাদা কালার দেখে আর কিছু দেখি নাই, এটার মধ্যে কি আছে, ক্যালসিয়াম আছে। তো তখন কি হয় আমরা যদি দেখি, দেখো ক্যালসিয়াম যে আছে তখন বিক্রিয়াতে এমন কিছুই হয় না, যে দুইটা ক্লোরিন আর এই দুইটা অ্যামোনিয়াম এরা যুক্ত হয়ে কি উৎপন্ন করে, 2NH4Cl, দুই অণু অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। দুইটা অ্যামোনিয়াম আয়ন আর দুইটা ক্লোরিন যুক্ত হয়ে কি হইছে, 2NH4Cl। আর কি উৎপন্ন হয় দেখো, C+O এর একটা হাত ফাঁকা, এর একটা হাত ফাঁকা, কি উৎপন্ন হয়, এখানে ক্যালসিয়াম যোগ করে। এটার নাম কি? এটা যদি অ্যামোনিয়াম অক্সালেট হয় তাহলে এটা কি ক্যালসিয়াম অক্সালেট, মানে একটুকু হচ্ছে অক্সালেট মূলক C+O। এর সাথে আগে ছিল অ্যামোনিয়াম, এখন আছে কি ক্যালসিয়াম। এই যৌগের সাদা বর্ণের অধক্ষেপ করে, নাম কি, ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটের সাদা বর্ণের অধক্ষেপ করে, বুঝছি আমরা। লেখো বিকালে আমার 2টা থেকে রাত 8টা পর্যন্ত, এর বাইরে এবার বলো। 8টা থেকে আমরা কই যাবো পর্যন্ত, 8টার বাইরে যদি পারো আর 2টার আগে তাহলে বলো। হ্যাঁ 8টার সমস্যা নেই, সমস্যা নাই আমার সমস্যা। জি স্যার 8টা থেকে বলবো। সমস্যা নেই, 8:30 কি রাত জি স্যার কয়জন আসতে পারবে? স্যার আমি আসছি। 1 2 3 4 শেষ। সবাই আছে। জি স্যার আপনি পড়ার টাইম এই টাইমটাতে আসছে রাত 11টা আসা মানে। রাত 8টা আসতে বলে মনে করে একদম সব ডেট, ওই যে শুক্রবার সকালও চেঞ্জ করে 8টা দিয়ে দেব। স্যার একদিন না তোমরা যদি চাও যে স্যার আমাদের প্রতিদিন 8টায় দেন, তখন দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। স্যার তাহলে
বাট অনেকেই পারবা না, এখন তো আবেগে বলতেছো, তখন পারবা না। স্যার অন্য কোনো দিন কি অন্য কোনো দিন এই 2টা থেকে 8টা পর্যন্ত? শনিবার তো 8টা থেকে 8টা, শুক্রবার সকাল 7টা থেকে 7টা না, হ্যাঁ 7টাই, 7টা থেকে সন্ধ্যা 8টা। আমরা তো 8টা স্যার আমরা 8টা আমরা ব্রত করি। 8টা থেকে, সরি হ্যাঁ 8টা থেকে 8টা শুক্রবার, খালি মাঝখানের নামাজের জন্য 1 ঘন্টা বিরতি আছে। আর অন্য দিন হচ্ছে মানে 3 দিন তো হচ্ছে 1টা থেকে রাত 8টা টানা। দেখো এরপর তোমাদের আমি শিডিউল দিয়ে দিলাম, তোমরা মিলাইতে পারলে বলো, আমি মিলিয়ে দিচ্ছি। দেখো সাদা বর্ণের অদক্ষেপ করে এটা আমরা লিখছি। এখন এটা লেখার পর দেন হচ্ছে পরেরটা হেডলাইন দাও, NH4 প্লাস NH4 প্লাস NH4 প্লাস। এটার মূলত শনাক্ত করা হয় যেটা দ্বারা, তোমরা ছোট ক্লাসে তো এটা শনাক্তকরণ তোমাদের আসলে নাই বা দেখাইতে গেলেও ঝামেলা, হ্যাঁ নাম্বার নাও দিতে পারে, কারণ তোমাদের বই যেটা আছে এটা আমরা লিখি। এটা নিচে আগে লেখো NH4 প্লাস শনাক্তকরণ লেখো। NH4 প্লাস মানে কি অ্যামোনিয়াম, একটু আগে আমরা যে লিখছিলাম অ্যামোনিয়াম আয়ন, মানে কারোর মধ্যে অ্যামোনিয়াম আয়ন আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে। তো এটার ক্ষেত্রে কি করা হয় দেখো, লেখো হচ্ছে এটার নিচে আগে এরকম লেখো যে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করার পর, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করার পর যদি গ্যাস উৎপন্ন হয়, উৎপন্ন গ্যাসকে পৃথক করে, যদি গ্যাস উৎপন্ন হয় উৎপন্ন গ্যাসকে পৃথক করে HCl যোগ করা হলে, সাদা ধোঁয়া উৎপন্ন হলে, HCl যোগ করা হলে সাদা ধোঁয়ার সৃষ্টি হলে নমুনাটির মধ্যে, নমুনা কোনটা যেটা আমরা শনাক্ত করতে আসছি, নমুনাটির মধ্যে অ্যামোনিয়াম আয়ন বা লবণের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়, তখন কি হয় দেখো, NH4 প্লাস বা NH4Cl লিখলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছি, ওই যে আমরা বলছিলাম NaCl কি যে বাংলা সিনেমার নায়ক লিখে দেখো, NaCl প্লাস NH4, এখানে কি হয় দেখো, এই যে OH এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে কি উৎপন্ন হয়, পানি, বাকি থাকে কি তাহলে এই যে NH, বুঝছি আমরা, এই হচ্ছে NaCl, OH আর একটা হাইড্রোজেন যুক্ত হয় পানি, আর বাকি থাকে কি NH3। তো এখন আমরা কি করছি, এখানে গ্যাস কোনটা, এটা গ্যাস, এজন্য উড়ে যাওয়া দিছিল, এটা ধরে নিয়ে আসছো তুমি, পাত্রে আবদ্ধ করে নিয়ে আসছো। এরপর এর মধ্যে কি যোগ করছো, HCl যোগ করছো। HCl যোগ করার পর যদি দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার কি হয়, সাদা ধোঁয়া, এটা কই পড়ছো, ব্যাপনের ওইখানে, ওই যে নলের মধ্যে সাদা ধোঁয়া হয়, একদিক থেকে অ্যামোনিয়া আসছিল আর একদিক থেকে HCl আসছিল, মনে আছে, যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটার নাম কি, নিশাদল, এটার সাদা ধোঁয়া সৃষ্টি হয়েছে। যদি এমন সাদা ধোঁয়া সৃষ্টি হয় তখন এটা দেখে আমরা কি বুঝতে পারি,
এটার মধ্যে কি আছে NH4 প্লাস বা এর কি আছে লবণ আছে বুঝছি আমরা লেখো বলো স্যার এটা বলতেছে দেখি স্কুল শুরু হওয়ার আগে পরে দিচ্ছি স্কুল কয়টায় তখন 8টা থেকে হবে তখন আবার শীতকাল শুক্রবার একদিন এতেই খুঁজে পাওয়া যায় না অনেকের ঠিক আছে আজকে সকালে ওরা আজকে পড়া 9টায় নিছিল আসতে পারি না পানিশমেন্ট দিছে যে টিচার যে ই আসছিল বিকেলের পরটা বেশ বাদ দিয়ে যাবো ঘুরতে যাওয়া লাগবে হ্যাং হয়ে গেছে মোবাইল যখন হ্যাং হয়ে গিয়ে স্টার্ট দেওয়া লাগে না দেখছি আমরা এটার নিচে একটা লাইন লিখবা হ্যাঁ ছুটি দিব লেখো এই যতটুকু সিদ্ধ হয়ে যাবে এক লাইন লিখবো আমরা এটার নিচে একটা লাইন লিখবো হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে NH4 প্লাস আয়ন এর শনাক্তকরণে NH4 বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো NH4 প্লাস আয়নের শনাক্তকরণে প্রকৃতপক্ষে নেসলার দ্রবণ ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে নেসলার দ্রবণ ব্যবহৃত হয় যা একাদশ শ্রেণীর আলোচ্য বিষয় ওটাও লেখা রাখো যা একাদশ শ্রেণীর আলোচ্য বিষয় নেসলার দ্রবণ ব্যবহৃত হয় এরপরে আমাদের এখানে খেয়াল করো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুইটাই বাকি আছে এরপর আমাদের এখন এই দুইটা বাকি এগুলো কি ছিল লঘু ক্ষারের বিক্রিয়া গাঢ় ক্ষার হইলে কি হবে ওইটাও আমরা পড়বো ইনশাআল্লাহ আগামী ক্লাসে মানে আজকে হচ্ছে এই পর্যন্ত যে দুটো বাকি আছে এটা আমরা আগামী পর্বে দেখবো আর গাঢ় ক্ষার তো এখনো বাকি আছে ঠিক আছে আল্লাহ হাফেজ